নমস্কার, অভিমুখের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আজকের অভিমুখে একটু ভিন্ন স্বাদের আলোচনা নিয়ে আমরা উপস্থিত রয়েছি আজকে স্টুডিওতে। নিউজ নাওয়ের এই অত্যন্ত সুন্দর একটি অনুষ্ঠান অভিমুখে বিভিন্ন দিন বিভিন্ন স্বাদের বিভিন্ন রকমের বিষয় নিয়ে আমরা কথা বলি আপনাদের জন্য। আপনারা তাতে অসংখ্য সহযোগিতা করেন বলে আমরা সেদিকে এগিয়ে যেতে পারছি। আজকের বিষয়খানে একটু অন্যরকম, যার থেকে আসি সকল পর্যায়ের মানুষের ভীষণ পছন্দের বিষয় হবে বলে আমি আশা রাখছি। আজকের বিষয় ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি। ফটোগ্রাফি আজকালকার যুগে সবাই করতে পছন্দ করে। মুঠোফোনে আমরা সবাই বিভিন্ন পছন্দের জিনিস রাখতে পছন্দ করি এই ছবি তোলার মাধ্যমে। সেখানে একটা বিষয় ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি। ফটোগ্রাফির বিভিন্ন বিষয় হয়ে থাকে, তার মধ্যে একটি বিষয় হচ্ছে সেটি। আর সেই বিষয় নিয়ে আজকে আলোচনা। আর আজকে আলোচনা যিনি আমাদের মধ্যে রয়েছেন আমাদের স্টুডিওতে, তাকে পেয়ে আমরা অনেক আনন্দিত। ওনাকে আমরা সচরাচর কেউ পায় না। উনি এসছেন সুদূর পশ্চিমবঙ্গ থেকে আমাদের মধ্যখানে আজকে রয়েছেন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার বুলবুলি বাসু। নমস্কার আপনাকে, স্বাগত আমাদের নিউজ নাওয়ের পর্দায়। আজকে যে বিষয় ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি, তা নিয়ে উনি আমাদের সঙ্গে কথা বলবেন, ওনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করবেন। আর আমরা জানবো আগামী প্রজন্ম কিভাবে এই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিকে প্রফেশন বলুন, প্যাশন বলুন, সেটা নিয়ে এগিয়ে যেতে পারে, সেই দিক দিয়েও আমরা অল্প বিস্তর কথা বলবো। প্রথমেই আপনার সঙ্গে যে বিষয়ে কথা বলবো, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি, বিভিন্ন রকম ফটোগ্রাফি রয়েছে। বিভিন্ন, যদি বলি আমরা, ওয়েডিং আছে, নেচার আছে, স্ট্রিট আছে, তো সের মধ্যে একটি হচ্ছে গিয়ে ওয়াইল্ড লাইফ। তো আপনার এই ওয়াইল্ড লাইফের ফটোগ্রাফির প্রতি কেন আগ্রহ জন্মেছে? অ্যাকচুয়ালি আমার ছোটবেলাটা কেটেইছে গ্রামের। আমি গ্রাম থেকেই এসেছি, পুরুলিয়া, ছোট্ট একটা শহর পুরুলিয়া। পুরুলিয়ার ভিতরে আদ্রা বলে একটা ছোট শহর আছে, সেখানের আমার বর্ন অ্যান্ড বটা। তো শাল, পেয়াল আর ওই পলাশের জঙ্গলেই কেটেছে পুরো দিন, সময়টা। সেই থেকেই ওখানে এত সুন্দর, মানে প্রকৃতি এত সুন্দর, মানে পুরুলিয়া তো নো ডাউট সুন্দর। তো সেই থেকে আমার বন্যপ্রাণের প্রতি একটা আছে। যখন ক্যামেরা আমার হাতে এলো, তখন আমি ভাবলাম যে এত সুন্দর জিনিসটা শুধু আমার মধ্যে কেন, আমি সবাইকে দেখার সুযোগ করে দিই। এভাবেই আমি এটার প্রতি। আচ্ছা, ক্যামেরাটা কেন হাতে আসলো? ক্যামেরাটা হাতে এলো অ্যাকচুয়ালি তখন এসএলআর ক্যামেরা ছিল, ডিএসএলআর ছিল না। তো ফটোটা তোলাটার প্রতি আমার সবসময় একটা আগ্রহ ছিল। এসএলআর ক্যামেরায় আমি প্রথম ফটো তুলি। তো তোলার পর দেখে আমার এত ভালো লাগলো, তো তারপরে তো ধীরে ধীরে ডিজিটাল হতে শুরু করলাম আমরা। তো ডিজিটাল ক্যামেরা যখন হাতে পেলাম, ফটোটা তুলে আমার মনে হলো এটা শুধু আমার জন্য রাখা উচিত নয়, এটা সবার জন্য করে দেওয়াই ভালো, সবাই দেখতে পাবে। তার মধ্য দিয়ে আপনার সে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির জার্নি। আচ্ছা, আপনি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি বলতে আমরা জঙ্গল, বন জঙ্গল সেটাই ভেবে থাকি। বিভিন্ন জঙ্গলে আপনি চলছেন হয়তোবা, তো সেইখানে আপনার খুব একটা ভালো অভিজ্ঞতা যদি আমাদের সঙ্গে শেয়ার করেন, স্মরণীয় থাকবে আপনার সবসময় মনে এরকম। হ্যাঁ, আছে, অনেক আছে। তার মধ্যে যদি মানে একটা দুটোও বলি, তার মধ্যে একটা আমার কাছে মানে বেশ বলতে পারো ওটা ভয়ঙ্করও এবং বেশ ইয়েতে, পিলিভিট টাইগার রিজার্ভ বলে একটা আছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডে ওটা। তো ওখানে বড় বড় জিপসির মতো গাড়িগুলো হয়, ওগুলোকে যোদ্ধা বলে। যোদ্ধাও চলে, জিপসিও চলে। তো আমরা যোদ্ধাতে যাচ্ছিলাম। তো হঠাৎ খবর এলো যে S3 বলে একটা টাইগার রাস্তার উপর পাক্কি পাট্টি এরম বলে, তো পাক্কি পাট্টির উপর শুয়ে আছে। তো আমাদেরও দৌড়, সবাই দৌড় নিয়ে, হ্যাঁ দেখছি সে অর্ধেক বডি রাস্তায়, অর্ধেক বডি জঙ্গলে এরম করে শুয়ে আছে। আমরাও গিয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ সে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে যখন সে আমাদের দিকে এগিয়ে আসছে, আমাদের পাশাপাশি দুটো গাড়ির আটকে গেছে এবং তাকে না জায়গা দিতে পারছি না, সে এগোতে পারছে। মানে সামনের যে জিপসিটা আছে তার একেবারে বোনেটের কাছেও। আচ্ছা, মানে পুরো তাদের, তো আমি এখনো বলছি তো আমার রীতিমতো মানে শিহরণ জাগাচ্ছে। মানে সে যখন রাস্তা না পায়, তখন সে ঘুরে এসে একেবারে আমার জিপসির পাশে, হার্ডলি 2 ফুটের ডিস্টেন্স ছিল। মানে ওই যে ওর
তাকানো, ওর চোখের দিকে দেখা, মানে আমার রক্ত মানে একদম হিমশীতল হয়ে গেছিল। যার জন্য না আমি চেষ্টা করি গাইড এবং ড্রাইভারের কথা শুনে চলতে। লোকাল একদম, আমরা হচ্ছি অতিথি ওদের জায়গায়, কারোর জায়গায় গিয়ে আমরা অতিথি, সুতরাং ওটাকে মেনটেন করা উচিত, এটা আমি মনে করি। একদম এই বিষয়টা কিন্তু একটু গুরুত্বপূর্ণ বিষয়। যারা এরকম ফটোগ্রাফিতে করতে পছন্দ করেন বা বিভিন্ন জঙ্গলে যান, বিভিন্ন জায়গায় যান, যে এরকম গাইড ড্রাইভার নিয়ে গেলে কি হয়, ওদের যে অ্যাডভাইস থাকে ওইটা নিয়ে এগোলে একটু সুরক্ষিতভাবে কাজটা করে আসা যাবে। বন্য প্রাণীরও সুরক্ষা, আমাদেরও সুরক্ষা, মানুষ এবং বন্য প্রাণী দুজনেরই সুরক্ষা, এটা ভীষণভাবে মনে রাখতে হবে। আচ্ছা, এখন যে বিষয়টি, এখন সবাই ফটোগ্রাফি করে বা ভালো একটা ফটোগ্রাফ, এখন অনেক বেশি ক্রেজ এসছে কিন্তু নিউ জেনারেশনের প্রতি, খুব ছেলে মেয়ে নির্বিশেষে গোটা সবাই কাজ ভালো লাগে সেটা দেখে, যে এখন অ্যাকচুয়ালি ওই কোয়ান্টিটিও যেমন বেড়েছে, কোয়ালিটিও সেরকম বেড়েছে। তো সেই ক্ষেত্রে একটা ভালো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফ তুলতে গুরুত্বপূর্ণ বিষয়টা কোনটা, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ টেকনিক বলা যায় বা অ্যাডভাইস আপনার পক্ষ থেকে? হ্যাঁ, অ্যাকচুয়ালি একটা সুন্দর ফটোগ্রাফ তুলতে গেলে প্রথমে আমি বলবো, এটা আমার পার্সোনাল মতামত, দামি ক্যামেরার পিছনে দৌড়িও না, প্রথমেই বলবো। অ্যাকচুয়ালি মানে বন্য প্রাণীকে দিয়ে তো আমরা কিছু করাতে পারবো না। আমি বলবো নতুন যারা আসছে তাদের ধৈর্য, ওখানে ধৈর্যটা ভীষণ দরকার। ধৈর্য, জঙ্গলকে ভালোবাসো, প্রকৃতিকে বোঝো। তারপরে অ্যাকচুয়ালি একটা ফটো শুধু ক্যামেরা তোলে না, তোলে একটা ফটোগ্রাফার এবং তার অনুভূতি, তার দৃষ্টি। সেই জন্য ভালো ক্যামেরা নয়, আগে ধৈর্য আর বন্য প্রাণকে ভালোবাসো, তার নিয়ম, বনের নিয়ম সেটা মানতে শেখো, তবে গিয়ে ভালো ফটোগ্রাফার হতে পারবে। একটা কথা আছে না যে ছবি কথা বলে, একদম ছবি কথা বলবে, কারণ যদি তুমি সেটা বুঝতে পারো সেই জায়গাটাকে, তাহলে তোমার ছবি কথা বলবে। একদম, এক একটা ফটোগ্রাফ যখন আমাদের এখানে বেশ ভালো ভালো ফটো এক্সিবিশন হয়, তখন দেখতে পাওয়া যায় যে এক একটা ফটোগ্রাফ দেখলে মনে হয় এই ফটোগ্রাফের পেছনের স্টোরিটা একদম যেমন এই একটা ছোট্ট ফটোগ্রাফির মধ্যেই ভেসে ওঠে। একদম, বললাম তো, মানে ফটোটা তোলে অ্যাকচুয়ালি ফটোগ্রাফারের চোখ, তার অনুভূতি। সে ওই ফটো ফ্রেমটা তুলে তুমি নিজেই বুঝতে পারবে যে ওটার মধ্যে একটা স্টোরি। সেই। আচ্ছা, একটা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হিসেবে আপনি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলেন, একটা আরেকটা জানতে চাই কি কোনো বিপজ্জনক কিছু আপনার সঙ্গে হয়েছে এরকম ফটোগ্রাফি করতে গিয়ে জঙ্গলে? বা ব্যাপারটা কি, আমি ওই যে বললাম আমি খুব মেনটেন করি এটা, মানে যেটা আমি পিলিভিট বললাম সেটাই অনেক বেশি বিপজ্জনক ছিল। কেননা এর পরে ওই পিলিভিটের জঙ্গলেই যখন মানে রকেট বলে একটা টাইগার ছিল, সেও একেবারে মানে এটা তো 2 ফুট বললাম, তবে দূরে, ও একেবারে 1 ফুটের ডিস্টেন্সে চলে এসেছিল, কারণ সামনের জিপসিগুলো সরছিল না। আর সেই টাইগারটা, রকেট যে টাইগারটা, সে যথেষ্ট অ্যাগ্রেসিভ, মানে একটা থাবা মারলে সে মানে ভাবতেই পারবে না এতটাই কাছে, মানে 1 ফুট মানে বুঝতেই পারছো কতটুকু দূর। তো আমি নর্মালি নিয়ম মেনে চলি প্রকৃতির, এবং বিশেষ করে গাইড যদি বলে যে ওখানে যাওয়া যাবে না, বা আমরা অনেক সময়, আমি না, পাশে হয়তো অন্য কোনো ফটো আমি দেখি একদম টাইগারকে একদম একদম কাছে চলে যাচ্ছে, ডিস্টার্ব করছে, ওটা আমি মেনে চলি। ওটা মেনে চললে আমাদের এবং প্রাণীদের দুজনের সুরক্ষাটাই একদম ঠিক থাকে। ওটা মেনে চলাই উচিত, এবং এটা আমার পার্সোনাল মতামত, এবং আশা করি যারা বন্যপ্রাণকে ভালোবাসে তারা সবাই এটাই বলবে। আচ্ছা, আপনি তো বিভিন্ন প্রজাতির ছবি তুলছেন, ছোট বড় বিভিন্ন, তো সেখানে কোন প্রাণীটা আপনার সবথেকে বেশি পছন্দের এতদিনের মধ্যে যে তুলছেন? হ্যাঁ, অবশ্যই ওয়ান অ্যান্ড অনলি তার রয়্যাল বেঙ্গল টাইগার। এটা তো আমার সত্যি খুবই পছন্দের, মানে টিভিতে দেখা বা বইয়ে পড়া সেটা একরকম, আর সামনে জঙ্গলে তাদেরকে নিজের স্বাভাবিক পরিবেশে দেখা সেটা একটা অন্যই জিনিস। রয়্যাল বেঙ্গল নিশ্চয়ই আপনার তোলা হয়েছে ছবি? হ্যাঁ, প্রচুর। সেই ছবি তোলা নিয়ে কোনো মানে গল্প আছে কি সেই ছবি তোলার পেছনে? হ্যাঁ আছে, মানে পান্না টাইগার রিজার্ভ, এটা হচ্ছে মধ্যপ্রদেশে। তো
তো আমরা নর্মালি জিপসিতে করছি, এবং প্রত্যেক দিনই যে টাইগার আপনি প্রত্যেকটা সাফারিতে দেখতে পাবেন তার না। কিন্তু কোনো মানে নেই। সে নিজের গতিতে চলে। হঠাৎ আমরা তখন বন্যপ্রাণ তো প্রচুর দেখেছিলাম, সকালের সাফারিতে যাচ্ছি, তো ঘুরতে ঘুরতে আমাদের টাইগার আর দেখা হয়নি, তো ভাবলাম আজকের দিনটা এভাবেই শেষ হবে, চলো নেক্সট বিকেলের ইয়েতে চেষ্টা করব। তো কি বলে, হঠাৎ মানে অল অফ এ সাডেন দেখছি 151 P151 টাইগারের নাম। আচ্ছা। তো P151 আসছে, তার সাথে দুটো বাচ্চা। মানে সে যে কি অনুভূতি বলে বোঝাতে পারবো না। আমাদের আশেপাশে কোনো গাড়ি নেই, শুধু আমরা একটা জলের ট্যাঙ্কার, মানে জলের ট্যাঙ্কার দাঁড়িয়ে গেল, এবং ওদেরকে বলে রাখলাম যে পিছতে থাকো। 45 মিনিটস ও দুটো বাচ্চা নিয়ে, কখনো বাচ্চাগুলো খেলছে, কখনো এগোচ্ছে, কখনো পিছোচ্ছে, আর ও দুটো বাচ্চা নিয়ে কন্টিনিউ। টাইগার না রাস্তা দিয়ে হাঁটতে বেশি ভালোবাসে। আমরা পিছোচ্ছি আর ও এগিয়ে এগিয়ে আসছে 45 মিনিটস। এটা একটু ভয়ঙ্কর, ভয়ঙ্কর, একটা অদ্ভুত সুন্দর। এবার ও যখন চলে গেল, মানে জঙ্গলের ভেতরে চলে গেল, তখন তার একটা বাচ্চা পিছিয়ে গিয়েছিল। সে বাচ্চাটা যেভাবে আমাদের দিকে সাউন্ড করছিল, ও তো আমাদেরকে অনেকক্ষণ ধরে দেখছে, যেভাবে সাউন্ড করে ও জিজ্ঞাসা করছিল, যেন মনে হচ্ছিল জিজ্ঞাসা করছে আমার মা কোন দিকে গেছে। তোমরা কি জানো, আমরা সবাই তাকে হাত দিয়ে দেখাচ্ছি যে ওইদিকে যাও, ওইদিকে যাও। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটু ভয়ের একটা ইয়ে করে ও বোধহয় কিছু বুঝতে পেরেছিল, ও ধীরে ধীরে জঙ্গলে মিলিয়ে গেল। ওই চলে যাওয়াটার পরে আমরা মানে কতক্ষণ যে চুপ করে বসেছিলাম, যে এটাও হয়, এটাও হয়, মানে অদ্ভুত। ওটা মানে না গেলে জঙ্গলে এই অনুভূতিটা বোঝাতে পারবো না ভাষা দিয়ে। পাথরের জায়গা থেকে বেরিয়ে একটা জঙ্গলের সে একটা মানে আত্মার মনে শান্তি, এরকম একদম একদম আত্মার গভীরে ওটা। সেই আসলে এইসব জিনিস, এই যে নেচারটা আমাদেরকে অনেক কিছু দেয়। হ্যাঁ, সত্যি অনেক কিছু দেয়, আর সেটাকে অনুভব করাটাই কিন্তু বিশাল বড় ব্যাপার। একদমই তাই, একদমই তাই। সেই ব্যাপারে বলবো, বন্যপ্রাণীর ছবি নেন, বন্যপ্রাণীর সংরক্ষণ নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, আমরা যে ফটোগ্রাফগুলো তুলি, মানে এটা আমার কাছে, যদি আমার এই ফটোগুলো দেখে যদি একটা মানুষও যদি প্রকৃতিকে ভালোবাসতে শেখে, বন্য প্রাণীকে ভালোবাসতে শেখে, তাহলেই আমি মনে করব আমার ফটো তোলা সার্থক। যদি আমার এতগুলো ফটো দেখে একটা মানুষও সেই নর্মাল ইয়ের থেকে যদি বন্যপ্রাণকে সংরক্ষণ করার কথা ভাবে, বা এটাকে কি বলে রেসপেক্ট দিতে পারে, ওটাই আমার কাছে অনেক পাওনা। একটা কথা, আমাদের আগামী প্রজন্ম বা এই প্রজন্মই বলতে পারেন যারা এগিয়ে আসছে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি, তাদেরকে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি সম্পর্কে আপনি কি বলবেন? আপনার কি বার্তা থাকবে ওদের সম্পর্কে? ওই যে প্রথমে একটা কথা বললাম যে দামি ক্যামেরার পিছনে দৌড়িও না, প্রথমেই আগে প্রকৃতিকে ভালোবাসো, প্রকৃতির সঙ্গে মেশো, ধৈর্য ধরো। একটা ফটোগ্রাফের জন্য অনেকক্ষণ ধৈর্য ধরতে হয়, ধৈর্য ধরো, তারপরে ক্যামেরা তো যে কোনো ক্যামেরা, মানে আমি মনে করি যদি একটা কম দামি ক্যামেরা দিয়ে তুমি তোমার বক্তব্যটা তুলে ধরতে পারো না, একটা দামি ক্যামেরাকে তুমি বিট করবে। যদি কেউ মানে এখনকার নতুন যে প্রজন্ম আসছে তার কাছে আমার এটাই বক্তব্য। আর একটা জিনিস, সেটা হচ্ছে সব সময় মনে রেখো আমরা কিন্তু অন্যের বাড়িতে গেছি। এবার তুমি যদি অন্যের বাড়িতে যাও, তাহলে তার বাড়ির নিয়মটাই তোমাকে মেনে চলতে হবে না। তো সেই ক্ষেত্রে জঙ্গলের নিয়মটা আমাদেরকে মেনে চলতে হবে। ওখানে যা গাইড বলবে, যেভাবে ড্রাইভার বলবে, সেভাবেই তোমাকে কথা শুনে চলতে হবে। আর অনেকক্ষণ ধৈর্য ধরতে হবে একটা ভালো ফটোগ্রাফির জন্য। কারণ ফটোগ্রাফি, আমি আবারও বলছি, ফটো তোলে ক্যামেরার পেছনে যে থাকে ফটোগ্রাফার, তার চোখ, তার অনুভূতি, সে কি দেখাতে চাইছে সেটা। তাই দামি ক্যামেরার পিছনে দৌড়িও না, বন্যপ্রাণকে ভালোবাসো, সম্মান দাও, ফটোগ্রাফস এমনি বেরিয়ে চলে আসবে। আচ্ছা, আপনি বিভিন্ন প্রাণীর ছবি তুলছেন, তো আগামী দিনে আপনার কোনটা
ইচ্ছে, কোন স্বপ্ন কি যে ওই জিনিসটাই আমার তোলার খুব স্বপ্ন, এতদিন হয়নি, আগামী দিনে আমি করতে চাই, এরকম Yes. কোন বন্যপ্রাণী আছে? ভারতবর্ষের প্রচুর প্রচুর জঙ্গল ঘুরতে চাই। আর যেটা আমার বহুদিনের স্বপ্ন, স্নো লেপার্ডের ফটো তোলা হয়নি, আচ্ছা। তার নিজের প্রাকৃতিক ইয়েতে, ওটা আমার তোলার খুব ইচ্ছে। রেড প্যান্ডা, তাকে তার স্বাভাবিক পরিবেশে ক্যাপচার করার বহুদিনের ইচ্ছে। আর ব্ল্যাক প্যান্থার। আমরা আমাদের আজকের আলোচনার একেবারে শেষ লগ্নে চলে এসেছি। তো আমি আমাদের অতিথি যিনি রয়েছেন বুলবুলি বাসু ম্যাডাম, ওনার সঙ্গে লাস্ট প্রশ্নে একটু যাব, যে উনি এতদিন ধরে অনেক জঙ্গল খুঁজে বেড়াচ্ছেন, বন্যপ্রাণী ছবি তুলছেন, তার মধ্যে আপনার পছন্দ, সব থেকে কাছের জঙ্গল কোনটি? এটা খুব কঠিন কোশ্চেন, কিন্তু যদি বলতেই হয় তাহলে দুটো জঙ্গলের নাম মনে পড়ে। সেটা হচ্ছে এক পান্না টাইগার রিজার্ভ, আর সেটার তো নো ডাউট খুবই বৈচিত্র্যপূর্ণ। আর একটা নাম না করলেই নয়, সেটা হচ্ছে আমাদের এই কাজিরাঙা ন্যাশনাল পার্ক, গুয়াহাটি কাজিরাঙা। মানে কাজিরাঙা তো মানে অন্য জগৎ, মানে পুরো সবুজে ভরা, ওয়াটার হোল, ন্যাচারাল ওয়াটার হোল। এখানে বিগ ফাইভ দেখা যায়, এক মানে গন্ডার, ওয়ান হর্ন রাইনো, ওটা আমাদের এখানে খুব মানে অ্যাকচুয়ালি গুয়াহাটির মানে একদম একদম ঐতিহ্য, একদম একদম একদম। ওয়ান হর্ন রাইনো আছে, এলিফ্যান্ট আছে, বারাসিঙ্গা আছে, ওয়াটার বাফেলো আছে, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার, বিগ ফাইভ। কাজিরাঙ্গা, যদি এই আপনি যতগুলো নাম বলেন বন্যপ্রাণী দেখার, সবগুলো তো সবার সৌভাগ্য হয়ে উঠবে না সব একসঙ্গে দেখার, যারা টুরিস্ট থাকে বা আপনাদের মতো ফটোগ্রাফার থাকে, অ্যাডভেঞ্চার থাকে, তো কোন টাইমটাতে গেলে ওই মানে মোটামুটি দেখা যায়, যেহেতু আপনারা ভিজিট করেছেন? কাজিরাঙা যদি কেউ বলবে, তো আমার এটা পার্সোনাল মতামত, সেটা হচ্ছে হোলির সময়। মানে ওই সময় কাজিরাঙা না লাল হয়ে থাকে, শিমুল ফুলে লাল হয়ে থাকে, অসাধারণ ফ্রেম। দ্যাট মিন্স মার্চ, একদম মার্চ, মানে যেমন গত বছর ফেব্রুয়ারিতেই ধরে গিয়েছিল, ফেব্রুয়ারির এন্ড অ্যান্ড মার্চ, এই সময়টা হচ্ছে কাজিরাঙার জন্য সব থেকে সুন্দর সময়। আচ্ছা, আর সেই সময় যেমন প্রকৃতিও আমাদেরকে সেই সুন্দর জিনিসটা তুলে ধরায়, তারই সঙ্গে বন্যপ্রাণীদেরকেও সেইভাবে দেখা যায়। একদম, বাকিটা তো আমাদের যারা যায় ওদের ভাগ্যের ব্যাপার, একদম লাক। বন্যপ্রাণ দেখতে পাওয়াটা পুরোটাই লাকের ব্যাপার। আমরা আমাদের অনুষ্ঠানের শেষে চলে এসেছি। আমাদের সঙ্গে এত সময় ধরে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি, ওয়াইল্ড লাইফ, নেচার সবকিছু নিয়ে অনেকটা আলোচনা করলেন আমাদের আজকের অতিথি, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার বুলবুলি বাসু। ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই স্টুডিওতে এসে এই সুন্দর একটি আলোচনা সকলের সামনে তুলে ধরার জন্য। লাস্টে একটি বিষয় নিয়েই বলবো, যে উনি যেহেতু ফটোগ্রাফি করে চলছেন, ওনার ফটোগ্রাফগুলো দেখাও আমাদের কিন্তু দায়িত্ব, কর্তব্য, তার মধ্যে আমাদের জন্য, যেন আমরা ওনার ফটোগ্রাফগুলো দেখে শিখতে পারি, বুঝতে পারি, আপনারা যারা রয়েছেন তারা যেন দেখতে পারে, কারণ একজন সিনিয়রকে দেখেই তো একজন জুনিয়র এগিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে ওনাকে বলবো ওনার কোনো ইনস্টা আইডি বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা কিছু থাকলে শেয়ার করার জন্য, যাতে প্রজন্ম ওনার এই কাজগুলো দেখে এগিয়ে যেতে পারে। ম্যাডাম, ইনস্টাগ্রামে আছে, সেটা হচ্ছে বিবিএস ফটোগ্রাফি 2023, বিবিএস ফটোগ্রাফি 2023, এটাতে সার্চ করলে ইনস্টাতে আপনারা যারা ইচ্ছুক এই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি দেখতে, ওনার কাজ সবগুলো আপনারা পেয়ে যাবেন। দেখবেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং তার থেকে আপনারাও শিখবেন এবং বাকিদেরকেও শেখাবেন। তো আজকের মতো আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা চোখ রাখবেন নিউজ দর্পণ।